প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি। মনিপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আমরা দিনের প্রধান প্রধান শিরোনামগুলো সংবাদপত্রের দেখে নেব। প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে, সংস্কার প্রস্তাব। প্রধানমন্ত্রী ক্ষমতা কমবে কোন কোন ক্ষেত্রে? সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটি বাছাই, মানবাধিকার আইন কমিশন সহ 4 প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, 4 সংসদীয় কমিটি সহ কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা। দৈনিক ইত্তেফাক, শতভাগ আবাসন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান। দৈনিক সমকাল, ভোটে 3 ক্যাম্পাস সরগরম, নরবরে ছাত্রদল নীরব। দৈনিক যুগান্তর, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ, বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। দূতাবাসে প্রেসিডেন্টের ছবিই নেই, সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পায়তারা। বিদেশি সহায়তা তলানিতে জেগেই ঘুমাচ্ছেন ইআরডি সচিব। এটা হচ্ছে দৈনিক ইনকিলাবের শিরোনাম। দৈনিক কালের কণ্ঠ, রেলের 9,000 কোটির প্রকল্পে পদে পদে অনিয়ম, স্বৈরাচারের ফেরা প্রতিরোধে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, তারেক রহমান। আলাদা বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির। দৈনিক নয়া দিগন্ত, পাচারকৃত অর্থে গড়া 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান, গাজা সিটির দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। দৈনিক কালবেলা, ঐক্যমত্যে পাথর লুটে প্রশাসন পাহারাদার। বাংলাদেশ প্রতিদিন, ধ্বংসের পথে 5 শতাধিক শিল্প কারখানা। জুলাই সনদ নিয়ে অসন্তোষ, হতাশা, কিছু বিষয়ে অসামঞ্জস্য আছে বিএনপি, আইনি ভিত্তিতে রূপ দিতে হবে জামায়াত, অপূর্ণাঙ্গ দিক নির্দেশনা নেই এনসিপি। দেশ রূপান্তর, নিজ ভূমে পরবাসী 120 ভারতীয়, বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়, তারেক রহমান। বণিক বার্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের 16,399 শিক্ষকের 54%-এরই নিয়োগ আওয়ামী লীগের আমলে। দৈনিক মানব জমিন, সাদা পাথর লুটের রাজা বাহার রজন। দ্য ডেইলি স্টার, মানি লন্ডারিং, এনবিআর ট্রেসেস 40,000 crore টাকা ইন অ্যাসেটস অ্যাব্রোড। নিউ এজ, জুলাই চার্টার ড্রাফট ডিসঅ্যাপয়েন্টেডস সাম পলিটিক্যাল পার্টিজ। তো মনিয়াপা, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা আলোচনায় যেতে চাই। সংস্কার প্রস্তাব নিয়ে আজকে প্রথম আলোর যেই প্রধান প্রতিবেদন, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। তো এ বিষয়ে মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে যেভাবে ঐক্যমত্য ভিন্নমত সহ সিদ্ধান্ত হয়েছে, তাতে প্রধানমন্ত্রী ক্ষমতা একচ্ছত্র কতটা কমবে এটা নিয়ে নানান ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে। তা আপনি কি মনে করেন, আসলে এই সংস্কার প্রস্তাবে কতটা কমবে প্রধানমন্ত্রী ক্ষমতা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সকাল। আপনারা দেখেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে কমা উচিত। আমিও মনে করি যে ক্ষমতার একটা ভারসাম্য থাকা দরকার। যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনীতিবিদরা যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, আমি বিগত দিনে যা দেখেছি 15-20 বছর খুব কাছে থেকে যেটা অবলোকন করেছি, সেখানে আমার মনে হয়েছে যে ক্ষমতার একটু ভারসাম্য আনলে হয় কি, স্বৈরাচারীর ভাবটা একটু কমে। যেমন ধরেন, একটা মহামান্য বসিয়ে রাখা হয় রাষ্ট্রপতি, তার আসলে কোনো কাজই নাই, মানে দন্ত নখরবিহীন একজন মহামান্য। তো এই জায়গাটায় তারও কাজ করার একটা ক্ষেত্র থাকে, এবং মানুষও একটা, যখন ক্ষমতার ডিস্ট্রিবিউটটা এরকম হয় যে সবারই কিছু না কিছু দেওয়ার বা করার একটা জায়গা আছে, তখন মনে হয় দেশের জন্য ভালো হয় এবং
স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে না কারো কাছে দায়বদ্ধতা থাকলে। এই জায়গায় আমি মনে করি যে যতটুকু সম্ভব ক্ষমতার এইখানে শ্রেণীবিন্যাস করা ভালো, মন্দ না। এটা গণতন্ত্রের জন্য, ভবিষ্যতের গণতন্ত্রের জন্য সুফল নিয়ে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র তো নস্যাৎ হয় এই কারণগুলোতে। কারণ একচেটিয়া যখন আপনার নির্বাচনে পাশ করে একটা দল, কোনো একটা দল, যে দলই হোক, তখন এমনিতেই কিছুটা অহংবোধ চলে আসে, এমনিতেই কিছুটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মানুষকে স্বৈরাচারের দিকে ধাবিত করে। তার উপর যদি ক্ষমতার বন্টন না থাকে, যদি এক হাতে সব থাকে, খুব কম সরকার থাকে যে তারা ওটাকে সম্মান করতে জানে। বেশিরভাগই কিন্তু বিপথে চলে যায়। এই বিপথে যাতে না যায় এই জন্য আমরা মনে করি যে বন্টন হওয়া উচিত। আমরা দৈনিক আমার দেশের শিরোনাম, যেটা প্রধান শিরোনাম, সেটা হচ্ছে যে হাসিনার নির্দেশে বিচারের নামে হত্যা করা হয়েছে। ট্রাইব্যুনালের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল জাতিসংঘ। তো বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামায়াত নেতাদের যেই ফাঁসি দেওয়া হয়েছিল সেই বিষয়টি মূলত এখানে এসেছে। এটা একদমই সত্যি। আমরা তখন বলেছি, জাতিসংঘ তো অনেক পরে বলেছে বা বলছে এখন, আমরা তখনই বলেছি যে যাদেরকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তাদের দোষ থাকতেই পারে, তারা দোষী হতেই পারে, কিন্তু বিচারের চুলচেরা হিসাব ছিল না সেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় না আসামি পক্ষকে। ইভেন আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারটা আমি যতটুকু বলতে পারি যে তার লাহোর বিশ্ববিদ্যালয়ে উনি যে পড়তেন, লাহোর বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু এখানে উইটনেস হিসেবে কাজ করতে চেয়েছিল, তাকে আসার সুযোগ দেওয়া হয় নাই। এবং উনি যে ৭১-এ কবে কখন আপনার পাকিস্তান গিয়েছে, সেই বিমান থেকে টিকেটের যে কপি দিতে চেয়েছিল ওই দেশের পাকিস্তানের বিমান বাহিনী, সেই উইটনেসটাও তারা রাখে নাই। এরকম স্কাইপের কথা যদি বলি, এখানে রিপোর্টে লিখেছে যে পাকিস্তান বৈরী রাষ্ট্র বলে সালাউদ্দিন কাদেরের তথ্য প্রমাণ প্রত্যাখ্যান করা হয়েছে। হ্যাঁ, সেটা এটা তখন আমরা বলেছি, এখন তো আজকে লিখেছে। আমরা তখনই বলেছি যে এটা অমানবিক, এটা হতে পারে না। একচেটিয়া মানুষগুলোকে ফাঁসি দিয়েছে, কারো তো কেউ আপনার যাবজ্জীবন হয়েছে, তারপর আবার শাহবাগী আন্দোলনের পরে তাদেরকে আবার তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে বা আবার তাদের বিচার হয়েছে। এটা তো হয় না। বিচার একবার হয়ে গেলে এটার কোনো নজিরবিহীন। তারপরে আরও যেটা করেছে সেটা হলো যে স্কাইপি যখন ফাঁস হয়ে গেল, যেটার জন্য মাহমুদুর রহমান সাহেব জেল খাটলেন ৪ বছর, এই যে উনি ছাপিয়ে দেওয়াটা ওনার ভুল ছিল, কিন্তু এটা যে ফাঁস হয়ে গেছে এটার কোনো আপনার এটার জন্য কারো কিছু হলো না। এখন আপনার মনে করেন যে এত ষড়যন্ত্র, এত এই যে আপনার ট্রাইব্যুনালের ষড়যন্ত্র, প্রসিকিউটরদের ষড়যন্ত্র, সবখানে এখানে ষড়যন্ত্রই ছিল, আর কিছুই ছিল না। তো বিচার এটাই হতো হয়তো, কিন্তু আসামি পক্ষ শান্তি পেত যদি তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পেত, চুলচেরা হিসাব পেত। আপনার সুখরঞ্জন বালিকে হঠাৎ করে আদালত থেকে উধাও করা হলো, যাকে ৬ মাস পরে কলকাতা জেলখানায় পাওয়া গেল। একজন মানুষ বাংলাদেশের আদালত থেকে হারিয়ে গেল, তাকে কিভাবে আরেক দেশের জেলখানায় পাওয়া গেল। এখান থেকেই বোঝা যায় যে কতটা নোংরামি হয়েছিল সেই দিন। জুলাই আন্দোলনের সময় ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ফাঁস হয়েছে। আমার দেশের আরেকটি সংবাদ, আন্দোলন দমাতে ৩৬ সেনা নামাতে বলেছিলেন হাসিনা। এগুলা আরো ফাঁস হবে হয়তোবা, আমরা এটা মনে করি। কারণ এই যে তোমারে বধিবে যে গুকলে বাড়িছে সে, এটা বলে না কবির ভাষায়। তো শেখ হাসিনা যে মেশিনগুলো বাইরে থেকে নিয়ে আসছিল সেই ইসের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে, সেই মেশিনগুলো তার দিকেও তাক করা ছিল, সে এটা জানে না। এটা সবার জন্যই প্রযোজ্য হয়ে যায়। তো সে যে কাজগুলো করেছে এরকম আরো প্রমাণ পাওয়া যাবে, এবং সে বিচারের কাঠগড়ায় তার একবার ফাঁসি হবে আমি মনে করি না, সে যে অপকর্মগুলো করেছে। এবং আজকে যা কিছু ঘটছে, যা কিছু অন্যায়, যা কিছু মব, সব তার কারণেই। আরেকটি বিষয় সেটা হচ্ছে, আমার
দেশেরই। 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটিতে করার অনুমোদন, বেশিরভাগ উপদেষ্টার আপত্তি, সজীব ভুঁইয়ার আগ্রহে পাস। এ আর কি বলবো, এটা তো মানে উনাকেই সম্মান দিয়েই কথা বলছি, যদিও অনেক ছোট, তারপরেও তার পোস্টকে আমি সম্মান দিচ্ছি। এই ছেলেটা, এই উপদেশটা যে ধরনের কাজ করছে প্রতিদিন প্রতিনিয়ত, সেই একটা বাংলাদেশ খবর, আর কিছু লাগে না। এই যে কথাটা শেখ হাসিনা সম্পর্কে বললাম, যে সে যা কাজ করেছে আজকে তারই প্রতিফলন। এই যে 14 লক্ষ যে কোটি হয়ে গেল, লক্ষ যে কোটি হয়ে যাচ্ছে, এটা তারই আলামত। এবং কোনো সিন্ডিকেট বন্ধ হয় নাই, কোনো ঘুষ বাণিজ্য বন্ধ হয় নাই, কোনো আপনার টেন্ডার বাণিজ্য বন্ধ হয় নাই, কিছুই বন্ধ হয় নাই, বরং কোথাও কোথাও রেট আরো বেড়েছে, কমে নাই। তো এরা তো তরুণ, তাদের তো দেশের জন্য কাজ করার আরো অনেক বড় সুযোগ ছিল, এটা তো তাদের জন্য বড় সুযোগ, কিন্তু সেই সুযোগ কি তারা কাজে লাগাতে ব্যর্থ? এই কথাটা তাদের যেদিন তারা শপথ নিল, আমি সেই দিনে হাহাকার দিয়ে উঠেছিলাম কোনো একটা টক শোতে। ওই টাইমটায় আমি কল্পনাই করি নাই যে এরা এই স্বাধীনতার লভ্যাংশকারী যে এইভাবে লাভটা নিবে তারা। এবং এই ছেলেগুলা এরাই ফিরে আসতো 10 বছর পরে নিজেকে প্রশিক্ষিত করে। সেটা না করে তাদের হাতে, একটা বাচ্চার হাতে যখন আপনি বন্দুক ধরায় দিবেন, সে যে কোনো দিকে গুলি করতে পারে, এটাই স্বাভাবিক। আজকে তারা এটাই হয়েছে। আর সাইকোলজি একটা কথা বলে যে মানুষ জন্মের সময় সাদা পাতার মতো মন নিয়ে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার উপর যে ছাপগুলো পড়ে সে ওইভাবেই পরিচালিত হয়। এই ছেলেগুলো যেভাবে আসছে, যেখান থেকে আসছে, যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেখান থেকে তারা আগে থেকেই এই ছাপটা সুযোগের অভাবে এটাই প্রমাণ করে দিল। এটা এদের তো কোনো পিস্টান ছিল না, এদের সংসার ছিল না, এদের অন্য কোনো মানে আপনার জীবনের বাস্তবতার যে টানাপূরণটা, এটা ওরকম ছিল না। বাপের হোটেলে খেত বা কিছু টিউশনি করতো, ইউনিভার্সিটিতে পড়তো, চাকরির কোটার জন্য তারা আন্দোলন করেছিল, একটা চাকরির জন্য তারা পড়ালেখা করছিল। সেই জায়গায় তাদের কাছ থেকে জাতি এটা আশা করে না। যদি এটার জন্য অবশ্যই এই আমলাতান্ত্রিক বা কিছু মানুষ, ব্যবসায়িকরাও দায়ী, কারণ তারাই তাদেরকে লোভী বানাচ্ছে, তারাই বুঝিয়ে দিচ্ছে ওই রাস্তাটায় যাও, ওই রাস্তাটায় তোমার জন্য এত টাকা, এত জিনিসপত্র তোমার জন্য অপেক্ষা করে আছে। এই জায়গায় সমাজের যে ভেতরে মাথায় যে পচন ধরেছে, এটাই তার প্রমাণ। আপা, জুলাই সনদ নিয়ে একটু আলোচনা করি। মানবজমিন লিখতে, মানবজমিনের প্রতিবেদন, অস্পষ্ট বলছে দলগুলো, পর্যালোচনার পর মতামত। তো জুলাই সনদের আপনার সনদ রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে, তারা মতামত জানাবে এবং শনিবারের মধ্যে খসড়াগুলো দলগুলোকে দেওয়া হয়েছে। তো বিএনপি কি ভাবছে জুলাই সনদ নিয়ে? বিএনপিও পর্যালোচনা করছে এবং অস্পষ্টতা তো বিএনপির চোখেই সবচেয়ে বেশি আগে ধরা পড়বে। বিএনপি একটা বড় দল, বিএনপি এই যত দল আছে এখন তার মধ্যে বিএনপি একমাত্র রাষ্ট্র পরিচালনায় দক্ষ বা অভিজ্ঞতা আছে। সেইখানে বিএনপি চুলচেরা হিসাব করে যেটুকু সম্ভব সেইটুকুই সামনের দিকে আনবে বা পজিটিভ দেখবে, আর যেটা সম্ভব না সেটা তো অবশ্যই নেগেটিভের খাতায় চলে যাবে। তারপরে কি হয় সেটা। একটা খবর মানে বেশ কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লিখে ফ্ল্যাট এবং টাকা নেওয়ার বিষয়টি, এবং সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারির বিরুদ্ধে গোয়েন্দারা অনুসন্ধান শুরু করেছে। তো এই যে অসমাপ্ত আত্মজীবনী লিখে টাকা নেওয়া বিষয়গুলিকে আপনি কিভাবে দেখছেন? ওই যে বললাম না যে মাছের মাথায় যদি পচন ধরে, এই পচনটা শেখ হাসিনাই ধরিয়েছিল তার সময় থেকেই। এবং আমলারা কত রকমের চাটুকার হতে পারে, কত রকমের শিক্ষা নাকি মানুষকে মহৎ করে, বুদ্ধিমত্তা মানুষকে অগ্রসর করে, এবং শিক্ষা এবং বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। এই যদি হয় বুদ্ধিমত্তা শিক্ষার জোর, যে এই যে জাভেদ পাটোয়ারিদের মতো লোকগুলা, বেনজিরের মতো লোকগুলা, আপনার কি বলে হারুনের মতো লোকগুলা, এরা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এদের ব্যাকগ্রাউন্ডে ভালো ছাত্রের তকমা আছে, তারপরও এরা যেভাবে দেশটাকে যেভাবে ডেস্ট্রয়ের দিকে নিয়ে গেছে। আপনি যদি বেনজিরের, তার আগের আইজির যদি আপনি বাসারগুলার কথা চিন্তা করেন, যে তার পাট করা রাজা বাদশাদের মতো যে জুতার সমাহার, কাপড় চোপড়ের সমাহার, এই যে বাসার বিভিন্ন জিনিসের সমাহার,
এইগুলা দেখলে বোঝা যায় যে আমরা কোন কোন ব্রিটিশ যুগে আমরা বাস করছি, কোন আমলে পড়ে আছি, যে সেই সেই আপনার মানে অধঃপতনের চরম সীমায়, সেই অধঃপতনের চরম সীমার একটা স্পট হচ্ছে এই আত্মজীবনী। এই আত্মজীবনী লিখতে গিয়ে আমরা তখনই হাহাকার করে উঠেছি যে যে শেখ মুজিবুর রহমান সাহেব 75-এ মারা গেল, এটা যদি 80-র মধ্যে এই বইটা বের করতে একটা কথা ছিল, 90-এর দশকে বের করতে একটা কথা ছিল, 2000-এও যদি বের করতে একটা কথা ছিল, 2025 না আরো আগে 17-18-র দিকে বোধহয় এটা হয়েছে। তো এই যে তখন যে এটা করলো, এটা যে একটা প্রি প্ল্যান ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্রের একটা অংশ। আপনি এত ওইখানেই আমি যাব কেন, আপনি যে লেজার দিয়ে শেখ মুজিবুর রহমান আসছে, আকাশ থেকে আসছে, এইসব নিয়ে এসে যে ধরনের ক্যারিকেচারগুলো বাংলাদেশে করা হয়েছে, শেখ মুজিবকে একজন জীবন্ত মূর্তিমান হিসেবে সামনে এনে শেখ হাসিনা দাঁড় করিয়ে রেখেছে। তাতে লস কার হয়েছে? তার যদি সে যদি সন্তান হয়ে থাকে, আমি তো মনে করি সে তার বাবার সন্তান কিনা আমার সন্দেহ আছে। কারণ কোনো সন্তান তার বাবাকে এত অধঃপতনের দিকে ঠেলে দেয় না। কারণ সে যত বাপরে নিয়ে যত রকমের এখানে আপনার স্তূপধ্বনি করেছে, স্তূপবাক্য পাঠ করেছে, তত তার বাবাকে ডাউন করেছে। আজকে শেখ মুজিবের আপনার মূর্তিগুলো যেভাবে ভাঙচুর হয়েছে, যেভাবে মূর্তির উপর আপনার মলত্যাগ করা হয়েছে, এটা আমার কষ্ট হয়েছে। তার কষ্ট হয়েছে কিনা জানি না, আমি কখনোই তাদের দল করি নাই, সাপোর্টও করি না, করার প্রশ্নই আসে না। কিন্তু শেখ মুজিবুর রহমান এই দেশের একজন রাজনীতিবিদ, একজন রাজনীতি কর্মী হিসেবে আমি যদি একজন রাজনৈতিক নেতাকে সম্মান করতে না জানি, তাহলে তো আমার জীবনটাই অর্থহীন। ওই জায়গা থেকে হ্যাঁ, আমি তার পাপকে ঘৃণা করো, পাপিকে না, আমি তার চুলচেরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু একজন রাজনীতিবিদ, তার তো দেশের প্রতি মিনিমাম একটা কন্ট্রিবিউট ছিল। সেই জায়গায় তাকে যেভাবে অধঃপতনে নামিয়েছে তার কন্যা, এটা কল্পনাতীত। আমি আর কাউকে দোষ দিই না। 32 নাম্বার এত ভাঙচুর হয়েছে, এটার জন্য খারাপ লেগেছে, বাট এটার জন্য তার কন্যাই দায়ী। মানুষকে যত তিক্ত বিরক্ত করেছে, মানুষের জীবনটাকে একেবারে নাবিশ্বাস করে ফেলছে। আজকে একজন মানুষ কালকে তার সন্তান খুঁজে পাচ্ছে না, পরশুদিন তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে, তারপরের দিন তার নিজেকে হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। এইভাবে একটা দেশ কিভাবে 15 বছর চলছে এটা আল্লাহই জানে। না, এই যে অসমাপ্ত আত্মজীবনী, এটা মানে টাকা, ফ্ল্যাট, এগুলির আসলে কেন দেওয়ার প্রয়োজন পড়লো? আপনার দলে তো তাদের শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের লেখক ছিল, তাদের মানে আরো অনেক ভালো ভালো লোকজন ছিল যারা লিখতে পারে। তো সেখানে টাকা ফ্ল্যাটের মানে বিষয়গুলো কেন আসলো? এতে করে কি বইটি কি বিতর্কিত মানে হয়ে গেল কিনা? এটা দুইটা কারণে হতে পারে। এক হচ্ছে মুখ বন্ধ করার জন্য সে জানা, আপনি একজন কবি, খুব নামকরা কবি, আচ্ছা ধরেন আমি আহমদ ছফার কথাই ধরি, কত নামকরা মানুষ, সে কি খুব অর্থবিত্তের মালিক ছিল না? এরকম অনেক কবি আছে। কাজী নজরুল ইসলাম কত বড় বিদ্রোহী কবি, কত বড় কবি, তার কি অর্থবিত্ত ছিল? মাইকেল মধুসূদন দত্ত শেষ জীবনে না খেয়ে মারা গেছে, অথচ কি দারুণ লিখে গেছে। তো সেইখানে এই কবিরা, এই লেখকরা, আপনার কেউ 2 পাতা, যদি আমি বইটার হিসাব করি যতগুলা লোক, তার এক একজনের ভাগে 10 পাতা করে পড়ছে কিনা সন্দেহ আছে। তো সেইখানে লিখে যদি 1 কোটি টাকা পায়, একটা ফ্ল্যাট পায়, আপনি মনে করেন যে সেইখানে এত নামি দামি কবির তো আর ভ্যালুস যদি আমি ধরি যে কত, তো সেইখানে তার মুখ বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এই মুখটা বন্ধ করার জন্য 1 নাম্বার করেছিল। আর 2 নাম্বার আমার কাছে মনে হয় যে ভবিষ্যতের জন্য একদম কিনে ফেললো, কৃতদাস, এই কৃতদাস হিসেবে তাদেরকে রেখেছিল। এটা তো বাহ্যিক দৃষ্টিতে এইটুকু আপনার পেয়েছে, এটা বের হয়েছে, ভেতরে আরো সুবিধা অনেক পেয়েছে, প্রমোশন বলেন, তারপরে আপনার অন্য ব্যবসা বলেন, অন্য ঘুষের জায়গাটা বলেন, তারা যেখান দিয়ে হেঁটে গেছে সেইখান দিয়ে বাবা সে আসছে। এটা আর কেউ না বুঝলেও শেখ হাসিনা তাদের যতটা মানে সম্মান করছে, তোষামোদি করছে, এখান থেকে কিন্তু অন্যরাও কিন্তু তাদেরকে ওই সম্মানটা দিতে বা ওই কাজগুলো করে দিতে বাধ্য হয়েছে। সো এই জায়গায় একটা কৃতদাস যখন কিনতে পারা যায় এই টাকা দিয়ে, গেলে লাগে টাকা দিবে গৌরী সেন, তার তো টাকা যাচ্ছে না, এই টাকা হলো রাষ্ট্রের।
আমি এমনও শুনেছি, আমি তো তখনও আওয়ামী লীগের সঙ্গে প্রতিদিনই টকশো করেছি, তো এরকম শুনতাম যে 200 কোটি টাকার যদি কোনো প্ল্যান যেত একনেকে পাশ হওয়ার জন্য, একনেকের যে চেয়ারম্যান থাকতেন সে নাকি ছুঁড়ে ফুঁড়ে ফেলে দিতেন, যাও এটা নিয়ে যাও, এত ছোট প্রজেক্ট নিয়ে আসবা না, বড় করে নিয়ে আসো প্রজেক্ট, মানে 1000 কোটি টাকার প্রজেক্ট, আমরা যত প্রজেক্ট বাড়বে তত লুটপাট বাড়বে। তো এই লুটপাটগুলোর জন্য আপনার মনে করেন যে এদেরকে কৃতদাস রেখেছিল। বণিক বার্তার প্রধান সংবাদ সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 16,399 শিক্ষকের 54%-ই নিয়োগ আওয়ামী লীগ আমলে, এবং এই নিয়োগ নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে। বড় অংশেরই স্বজনপ্রীতি, দলীয় বিবেচনা, আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ। অনেকে নিয়োগ পান 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে। তো এই যে অভিযোগগুলি আসছে, এটার বিষয়ে ইউজিসি কি করা উচিত এখন? দেখেন, এইটা আওয়ামী লীগের সব মিলে 14 লক্ষ 13.5 লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে 10.5 লাখের মতোই আপনার আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। এটাই স্বাভাবিক। 15.5 বছর থাকলে একজন মানুষের যদি চাকরির বয়স চাকরি যদি সর্বসাকুল্যে 25 থেকে 30 বছর করে, তাহলে তো অর্ধেক বয়সে অর্ধেকের বেশি তারা চাকরি দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু চাকরিগুলো দিয়েছে একটা পুলিশ, একটা সাধারণ সিপাহী, এই সিপাহী পুলিশ পর্যন্ত 25 লাখ টাকা দিয়ে যখন একটা পুলিশের চাকরি নেয়, ওই দেশটা আপনি ওই হিসাবটা করেন, ওই রেশিওটা ধরেন, সেই পুলিশ কতগুলা ওই টাকাটা সে 2 বছর 3 বছরে সে উসুল তুলে ফেলবে। এটা একটা ব্যবসা, এটাই স্বাভাবিক। তখন সে দেশটা কত খারাপের উপর দিয়ে যাবে। একটা ওসির ট্রান্সফার 50 লক্ষ থেকে 3-4 কোটি পর্যন্ত, মানে 3-4 কোটি ঢাকা রেঞ্জে কোনখানে কোন জায়গাটায়, ধানমন্ডির একটা রেট, মোহাম্মদপুরের একটা রেট, উত্তরার একটা রেট, আবার আপনার এয়ারপোর্টের ভিতরে একটা রেট, এই যে রেটগুলা। আর অন্য অন্য জায়গাগুলো আমি বাদ দিয়ে দিলাম, 100 কোটি 200 কোটি 50 কোটি, আপনার বিভিন্ন বড় বড় সেক্টরগুলা, ডেসা, ওয়াসা, আপনার এই টাইপের জায়গাগুলা, এই একটা ওয়াসা, একটা তাসকিমে খান, এই একটা তাসকিমে খান নিয়ে কত কিছু হলো। সে বেতনই তুলতো কত টাকা, সে আমেরিকায় বসে বসে সে অফিস করতো। তো এই জিনিসগুলা আওয়ামী ফ্যাসিস্ট কি পরিমাণ মানুষের উপর দিয়ে অত্যাচার করেছে। এই টাকাগুলাই তো সেই টাকা যেখানে 40,000 কোটি টাকা 50,000 কোটি টাকার তথ্য পাওয়া যাচ্ছে যে এই পাচার হওয়া টাকা এইখানে পড়ে আছে, এই 5টা দেশে আছে, এই 7টা দেশে আছে। এটা একটা বলে যে এইটা আইসবার্গের একটা ছোট আইসের টুকরা, বরফের টুকরা। এই টাকা বের হওয়ার পরে বলে যে 40,000 কোটি টাকা একটা আইসবার্গের মধ্যে একটা ছোট টুকরা। তাহলে মূল টাকাটা কত হইতে পারে আপনি বুঝেন। এই টাকাগুলো তো এই টাকা, এই প্রজেক্টের টাকা, যে প্রজেক্টের ঋণ বাংলাদেশে মানুষ এখন পর্যন্ত কারি টাকা সুদ করছে তাদের জীবনের সবকিছু দিয়ে। আপনার এই এত চায়না থেকে আনা টাকা, ঋণ করা টাকা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আনা টাকা, এগুলো তো সব এই প্রজেক্টের মধ্যে দিয়েই, পেটের মধ্যে দিয়েই বের হয়ে আবার তাদের দেশে চলে গেছে। আরেকটি সংবাদ বণিক বার্তা, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে এনবিআর এর গোয়েন্দা সেল জানিয়েছে পাচার অর্থে বিদেশে গড়ে তোলা 40,000 কোটি টাকার সম্পদ, যেটা বলছিলাম। হ্যাঁ, সেটাই, যে এই জন্যই এই প্রসঙ্গটা আনলাম আর কি। তো এই যে 40,000 কোটি টাকার সম্পদের, এটা নাকি আইসবার্গের একটা টুকরা, একটা আইসের পাহাড়ের বরফের একটা টুকরা বরফ। এটা তাহলে কতটুকু হইতে পারে টাকা, মূল টাকা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের জন্য মৌলবাদের চরমপন্থা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়। তো এখন কেন বিএনপির মনে এই প্রশ্ন জাগছে? দেখেন, এটা খুবই দুঃখজনক। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি খুব অপমান বোধ করি এই জায়গাটায়, যে আপনার মৌলবাদরা যখন অন্যের ঘরে নিজের সন্তান মানুষ করে, 1-2 না, শত শত সন্তান মানুষ করে এবং অন্যায় অপকর্ম করায়,
করানোর পর আবার যখন নিজের ঘরে ফেরত আনে, তার মানে এটা কতটা, আপনি যদি এটাকে ডিপলি চিন্তা করতে যান, আজকে যারা আপনার এই যে ইয়াং জেনারেশনের যারা সামনের কাতারে ছিল এই আন্দোলনের, হ্যাঁ আন্দোলনে সাকসেস হয়েছে, আমরা সবাই ছিলাম, ওরা সামনের দিকে ছিল, ওদের অবদান আছে, আমি নির্ভুলভাবে স্বীকার করি। কিন্তু যদি আমি হিসাব করি এরা কিভাবে গিয়ে এই কাজগুলো করেছে এবং কত দিন যাবত বছরের পর বছর আপনার কাক কোকিলের বাচ্চা মানুষ করেছে, এই আপনার হেলমেট বাহিনী, এই আপনার আরবার হত্যা, তারপর এই জিনিসগুলো যদি এখন দেখি, এখন শুনি এই মৌলবাদদের, ওদের হিন্দু মৌলবাদদেরও একটা আপনার শাখা আছে, অন্য অন্য ধর্মেরও মৌলবাদের একটা শাখা আছে। তো তাদের মাধ্যমে এই কাজগুলো, যে এই যে অপকর্মগুলো, আওয়ামী লীগের এক কথায় বলতাম আগে, কিন্তু এখন যখন চিন্তা করি ওদের সঙ্গে যারা ছিল তারা এখন অস্বীকার করে তারা আওয়ামী লীগ করতো না, তারা ওইখানে গিয়েছিল তাদের সঙ্গে মিশার জন্য, এবং যখন শত্রু মিশতে যাবে তখন তো আরো খারাপ বানাবে। আওয়ামী লীগ যতটা স্বৈরাচার ছিল তার চেয়েও তার স্বৈরাচার আরো 10 গুণ বাড়িয়ে তুলেছে এরা গিয়ে, এবং মৃত্যুটা যতটা সহজভাবে, একটা গুলি করলে একটা মানুষ মারা যায়, কিন্তু আপনি সারা রাত ব্যাপী খাওয়াইছেন, ওষুধ দিছেন, প্যারাসিটামল খাওয়াইছেন, আবার পিটাইছেন, আবার আপনি ওষুধ খাওয়াইছেন, আবার খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, আবার পিটাইছেন। আপনি চিন্তা করেন যে এরা কত বড় নৃশংস, কতটুকু, এটা তো গায়ে কাটা দিয়ে ওঠার মতো অবস্থা যে এইভাবে তারা মেরেছে। এবং এই মানুষগুলো এখন যখন দেখি, আমার প্রথমে একটা ধাক্কা খেয়েছিলাম এরকম, যে আবরারের হত্যাকাণ্ডের আসামিদের উকিল যখন দেখলাম যে একজন মৌলবাদদের থেকে একজন তাদেরকে ডিফার করছে, এটা কিন্তু আমি একটু অবাক হয়েছিলাম যে এ তো উকিল হতে পারে না, এটা তো হিসাবে বললেন না, এখন বিবেকে এমনিই হতে পারে না, এত নৃশংস হত্যাকাণ্ড। তারপরে আবরারকে যে দলের মনে করে মারা হলো তারাই কিনা তার আপনার আসামিদের উকিল হয়ে দাঁড়ালো। তার মানে কি এখানে প্রমাণ করে, তুমি নিজের বানায় তুমি তারে আস্তে আস্তে যত নৃশংসভাবে মারো কোনো সমস্যা নাই, রাষ্ট্রের জন্য সব বৈধ। এটা কিন্তু রাষ্ট্র এই বৈধতা দেয় না, এই বৈধতা মৌলবাদরা দেয়। আমি এই মৌলবাদদের আমি ভীষণ ভয় পাই যে এই রাষ্ট্রে যদি মৌলবাদের অভয়ারণ্য হয় মানে অনেকটা এরকমই, না হলে আমাদের নেতার মুখ দিয়ে এই কথাটা আসতো না। তো সেই জায়গায় আমরা বলতে চাই এখনো বাংলাদেশের মানুষের সচেতন হওয়ার সময় আছে, নইলে কয়দিন পরে এই সময়টাও থাকবে না। গতকালকে একটা খবর ছিল যে রাষ্ট্রপতির ছবি বিদেশি বাংলাদেশি মিশন থেকে সরানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, তো এই বিষয়টি কি কিভাবে দেখছেন? এটা ন্যাক্কারজনক ঘটনা। আপনি এই যে ছবি টানানোটা কিন্তু একটা আইনের মধ্যেই পড়ে, সেইখানে ছবি, এটা কিন্তু আপনার প্রথা না যে আপনার রাষ্ট্রপ্রধানের ছবি টানাবেন, এটাই স্বাভাবিক। তো আপনি যখন নামাবেন, কোনো ঘটনা না ঘটার আগে আপনি নামিয়ে ফেললেন, আপনি নামানোর জন্য হুকুম দিলেন, কে বা কারা হুকুম দিল, মৌখিক হুকুমে এটা কি হয় কিনা, এবং মৌখিক হুকুমে কি রিজনটা আছে, সে তো এখনো রাষ্ট্রপতি। তাহলে আপনি চেয়ারকে সম্মান করবেন, চেয়ারের মানুষটাকে না। তো যে চেয়ারে বসা আছে আপনি কিন্তু সেই মানুষটাই কিন্তু চেয়ার তখন। তাহলে আপনি কি তার ছবিটা নামানোর আগে আপনার অবশ্যই রিজন বলতে হবে, এবং তার পথটা আছে কি নাই এটাও জানাতে হবে। তো এই জিনিসটা জাতি অবশ্যই প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ এই ব্যাপারে। ইনকিলাব বলছে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পায়তারা। এখন সাংবিধানিক শূন্যতা হওয়ার পরে আপনি নামাতে পারেন, শূন্যতার আগে আপনি নামাতে পারেন না। এবং যারা এই জিনিসটা করছে তারা কিন্তু এই রাষ্ট্রের জন্য ভালো কিছু করছে না। আমার মনে হয় এই যে তারাই আপনার এই নির্বাচনটা যাতে ভণ্ডুল হয়, এই কারণ একটা সুস্থ জায়গার মধ্যে অসুস্থ ধারা নিয়ে আসলে তো অবশ্যই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে। বিএনপি সংসদীয় আসনের সীমানা নিয়ে আপনার পুনর্নির্ধারণ নিয়ে আপত্তি তুলেছে। গতকাল নজরুল ইসলাম খান ইসিতে গিয়েছেন, তো
কেন আপত্তিটা কেন আসলো? দেখেন, বিগত সরকার তো অনেকখানি আসনকে তার নিজের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে উল্টিয়ে পাল্টিয়ে চরম আকার ধারণ করেছে। তো এইখানে অনেকের যারা বাংলাদেশে কাজ করে, যারা রাজনীতি করে, তাদের অনেকের সমস্যা হয়। কোনোটা থানা ক্রস করে চলে গেছে, কোনোটা জেলা ক্রস করে চলে গেছে। তো এই জায়গাগুলা অনেকখানে দেখা গেছে যে আগেরটাই ভালো ছিল, এরকম ছিল। তো তারা তাদের মতো অভিযোগ করেছে যে এইখানে তারা এইটুক নিয়ে তুষ্ট না, বা এইটুক রেখে তুষ্ট না, এইটুক তারা আগের জায়গায় ফেরত দিতে চায়। এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমি মনে করি রুটিন ওয়ার্ক। আমরা একেবারেই শেষ পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।